আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। তারপর সেই রাতেই আমাদের কক্সবাজারে পাঠানো। তার কিছুদিনের মধ্যে ইমার্জেন্সি ফ্লাইটের টিকিট বুক করে আমাদের হানিমুনের জন্য প্যারিস পাঠানো। এইসব কিছু করেছেন আপনি আমাদের জন্য। আপনার পিএ আমার দেওয়া প্রতিটা দায়িত্ব খুব নিখুঁতভাবে পালন করে। আপনি আমাদের জন্য যা করেছেন এতটা নিজের আপন ভাইও করতো না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ রয়ে গেলাম। শেহরাজ বাঁকা হাসল। রিফাতের কাঁধে হাত রেখে রিফাতকে সুমুদের থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, আমি আমার স্বার্থের বাহিরে কিছু করি না ব্রো। সেদিন আপনাকে সাহায্য করার পেছনে আমার লাইফের সবথেকে বড় স্বার্থটি জড়িয়েছিল, আর সেই স্বার্থটি হলো সুমু। আপনার ভাগ্য ভালো যে আপনি অন্য একটা মেয়েকে আগে থেকে ভালোবাসতেন, আর তাই সুমুকে বিয়ে করতে মন থেকে রাজি হননি। যদি সেদিন আপনি সত্যি সুমুকে বিয়ে করার জন্য মন থেকে রাজি হয়ে যেতেন, তাহলে আজকের এই দিনটা দেখার সৌভাগ্য আপনার হতো না। রিফাত আলতো হেসে বলল, আর যদি সুমু আপনাকে ভালো না বাসতো, ও যদি আপনাকে না চাইতো, তাহলে আপনি কি করতেন? শেহরাজ একটু উচ্চস্বরে হেসে বলল, ও চেয়েছে বলেই আমার মনে ওর জায়গা হয়েছে, আর যেহেতু একবারও আমার মনে জায়গা করে নিতে পেরেছে, সেহেতু ওকে তো যে কোনো কিছুর বিনিময়ে আমার লাগতোই। আর তাছাড়া আমার ডিকশনারিতে না পাবো না, ইম্পসিবল, রিজেক্ট, এই ওয়ার্ডগুলোর জন্মই হয়নি কোনো দিন। আমার পার্সোনাল গ্রামারে অনলি 2টা সেন্টেন্সের জন্ম হয়েছে, আর সেই 2টা সেন্টেন্স হলো, যেটা আমার চাই সেটা যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমার চাই, আর যেটা আমি চাওয়ার পরেও আমাকে চাই না, সেটা নিজের হাতে পুড়িয়ে করি চাই। শেহরাজ একটু থেমে আবারও বলল, সুমু আমাকে না চাইলে ওর অস্তিত্ব দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতাম আমি, তবু অন্য কারো হতে ওকে দিতাম না, কখনোই না। রিফাত ঘাবড়ে গেল। শেহরাজ বিষয়টা নর্মাল করার জন্য প্রসঙ্গ পাল্টে বলল, আরে প্যারা নাই, চিল ব্রো। তা এতদিন পরে দেখা করতে এলেন? আসলে ভাইয়া, অনেক আগেই আসতে চেয়েছিলাম। বাসায় ফিরে এত ঝামেলা, তার উপর কাল আপনার পিএকে কল করে জানালাম আপনার এখন এখানে চলে এসেছেন আর আজ চলে যাচ্ছেন। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আপনাদের সাথে দেখা করার জন্য। তাহলে চলেন আমার শ্বশুর বাড়ি। না ভাই, সুমুর মা আমাকে ঝাড়ু দিয়ে তাড়া করবে, আর সুমুর বাবা আমাকে গুলি করে মারবে। আরে ভয় পাবেন না, চলুন। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, কিছু বলবে না, চলুন। রিফাত আলতো হেসে শেহরাজের সাথে হাঁটতে হাঁটতে বলল। আপনি কাউকে ভয় পান না, তাই না ভাই? দাঁড়িয়ে পড়ল শেহরাজ। রিফাতের দিকে তাকিয়ে বলল, পাই। আমি একজনকে সাংঘাতিক ভয় পাই। কে সে, যাকে পাননি এত ভয় পান? আমার বউ। রিফাত উচ্চস্বরে হেসে বলল, সুমু তো খুব মিষ্টি আর সহজ সরল একটা মেয়ে, ওকে ভয় পাবার কি আছে? আপনি একটা সিংহ হয়ে সুমুর মতো সামান্য একটা ইনোসেন্ট মেয়েকে ভয় পান? শেহরাজ বাঁকা হেসে বলল, আপনি আমার বউকে চিনেন না, আর চেনার চেষ্টাও করবেন না। আপনি বুঝি আপনার বউকে ভয় পান না? সেটা আর বলতে, বউ তো নয়, যেন বাঘিনী। শেহরাজ বাঁকা হেসে বলল, পুরুষ মানুষ সারা পৃথিবীর মানুষের কাছে যত বড়ই বাঘ বা সিংহের বাচ্চা হোক না কেন, বউয়ের কাছে দুনিয়ার প্রতিটি পুরুষই ভেজা বিড়াল। শেহরাজের কথা শুনে রিফাত হেসে পড়ল। দুজনে একসাথে গাড়ির কাছে আসলো। ওদের দুজনকে দেখে সুমু আর অজান্তা এগিয়ে আসলো। সকলে গাড়িতে উঠে বসলো। রিফাত গাড়ি স্টার্ট দিল। শেহরাজ সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এরা এত তাড়াতাড়ি কি হানিমুন করে আসলো বলো তো সুইট হার্ট? আমরা যেদিন হানিমুনে যাব 4টা চ্যাম্প নিয়ে তারপর ফিরবো। সুমু রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, আপনার মুখে কি কোনো রোমান্টিক ছাড়া নর্মাল কথা আসে না? আসে তো, তবে সেটা বাকি সকলের জন্য, তোমার জন্য শুধু রোমান্টিক কথার রোমান্স আসে। সুমু হাত দিয়ে শেহরাজের কোমরে একটা চিমটি কেটে বলল, আপাতত চুপ থাকুন, পরে শুনবো আপনার সব রোমান্টিক কথা। রিফাতের গাড়ি এসে থামলো সুমুদের বাড়ির সামনে। চারজন এসে সাথে গাড়ি থেকে নেমে গাড়ির ভেতরে ঢুকলো। চারজন একসাথে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকলো। সুমু রিফাতদের বসতে বলে বাড়ির সবাইকে ডেকে আনলো।
হাসি বেগম ফল মিষ্টি এনে দিল। হালকা নাস্তার সাথে সকলে আড্ডায় মেতে উঠল। ওমান, বুরাইমি শহর। শাহবাজ সাহেব আজ খুশিতে আত্মহারা। তার বড় ছেলে বিয়ে করেছেন। খবরটা শোনার পর থেকে তিনি মনে মনে বড্ড খুশি হয়েছেন। শুধু পারছে না মন খুলে প্রকাশ করতে। তার ছেলের করা নিষেধাজ্ঞা। আগে থেকে বাসায় কিছু জানানো যাবে না। শাহবাজ সাহেব আজ নিজ হাতে বাজার করে এনেছেন। অনন্যা খাতুন স্বামীর আচরণে বেশ অবাক হয়েছেন। জিজ্ঞাসা করলে শাহবাজ সাহেব বলেছেন, বাড়ির ছেলেরা বাসায় ফিরছে এতদিন পর, তাই তাদের জন্য এই ব্যবস্থা। অনন্যা খাতুন স্বামীর উত্তরেও অবাক হয়েছেন, কারণ এই বাড়ির ছেলেরা এই প্রথম কোথাও গিয়ে এতদিন থাকলো না যে এত আয়োজন করতে হবে। তার উপর শাহবাজ সাহেব অনেক ফুলের বুকে আনিয়েছেন, কারণ ছেলে এতদিন পর বাসায় ফিরবে। তার জন্য নাকি ছেলেকে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম জানাবেন তিনি। অনন্যা বেগম, আফিয়া বেগম আর ঈশিতা মিলে রান্না করছে। শাহবাজ সাহেব ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। রোজা ফুপুমণি বলে চেঁচাতে চেঁচাতে বাসার ভেতরে ঢুকে এলো। তার পেছন পেছন এলো ড্রাইভার, তার মাথায় আর হাতে দুটো লাগেজ। অনন্যা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। রোজা অনন্যা বেগমকে জড়িয়ে ধরে বলল, ওই মাই সুইট ফুপুমণি, আমি আর বিগ ব্রো মাফেগাটা এখানে এসে গিয়েছি। আজ থেকে আমি আর বিগ ব্রো এখানে থাকবো। অনন্যা বেগম খুশি হয়ে বললেন, সত্যি এখানেই থাকবি? যাক, ভালোই করেছিস। এখানে থাকলে আমার ছেলেটার কাছাকাছি থাকতে পারবি। আমি অনেক খুশি হয়েছি। তা আমার আরিয়ান কই? বিগ ব্রো আজ সকালে সালাতে গিয়েছে, ড্যাডে পাঠিয়েছে। ওখানে আমাদের বিজনেসের কি একটা প্রোগ্রাম আছে, সেটা সলভ করতে বিগ ব্রোকে পাঠিয়েছে। বিগ ব্রো তো কালকে চলে আসবে। শাহবাজ সাহেব টিভি দেখতে দেখতে বললেন। নিজেদের বাড়ি থাকতে এখানে থাকার কারণ কি? রোজা কিছু বলার আগে অনন্যা বেগম বললেন, কেন, আমার ভাইয়ের ছেলে মেয়ে তার ফুপুমনির বাড়িতে এসে থাকতে পারবে না নাকি? আর তাছাড়া আরিয়ান তো মানে আসলে সবসময় আমাদের বাড়িতেই থেকেছে। সে থেকেছে কিন্তু কোনো কিন্তু নয়। রোজা আর আরিয়ান আমার কাছে সাহেরাজ সারবাজদের মতোই। ওরা এখানেই থাকবে। তুমি এই ব্যাপারে আর কোনো আপত্তি করো না। যদি তুমি আপত্তি করো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ যে বাড়িতে আমার ভাইয়ের ছেলে মেয়েরা থাকতে পারবে না, সেই বাড়িতে আমিও থাকবো না। শাহবাজ সাহেব উঠে দাঁড়ালেন। হালকা কড়া গলায় বললেন, তুমি একটু বেশি বলছো না বেগম? রোজা আহ্লাদি গলায় বলল, থাক না ফুপুমণি, আঙ্কেল এখন চাচ্ছেন না। এখন আমরা থাকবো না এই বাড়িতে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুই কোথাও যাবি না, আজ থেকে এখানেই থাকবি। আর যদি তুই চলে যাস তাহলে আমিও চলে যাব। শাহবাজ সাহেব রাগ দেখিয়ে ড্রয়িং রুম থেকে রুমে চলে এলেন। শেহরাজ বারবার করে বলে দিয়েছে, বউ নিয়ে বাড়িতে ঢোকার পর সে কোনো ঝামেলাকে চোখের সামনে দেখতে চায় না। শাহবাজ সাহেব পড়লেন বিপাকে, কারণ তিনি জানেন শেহরাজ বউ নিয়ে বাড়িতে ফিরলে আজ একটা ঝামেলা হবে এই খান মেনশনে। আর সেই ঝামেলাকে সব থেকে বড় আকারে ধারণ করাবে এই রোজা নামের মেয়েটা। তার ছেলে ফোনে ঝামেলা বলতে এই রোজাকেই বুঝিয়েছে। শাহবাজ সাহেব বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। টেনশনে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন তিনি। বিকালের দিকে রাহিন আর আয়ুব এলো সামিয়া আর নাজমিনদের রুমে। দুজনেই বসে পড়েছে। সামনের ইয়ার তাদের বোর্ড এক্সাম। রাহিনদের দেখে দুজনেই একটু নড়েচড়ে বসলো। রাহিন সামিয়ার কাছে এসে বলল, পড়ার কি অনেক চাপ? সামিয়া আলতো হেসে বলল, সামনের ইয়ার এক্সাম তো, তাই এখন একটু চাপ আছে আর কি। পড়াটা কি পরে করলে হবে না? তাহলে আমরা চারজনে মিলে একটু সামনের বিল থেকে হেঁটে আসতাম। সামিয়া বই গুছিয়ে বলল, ঠিক আছে চলো। চারজনে একসাথে বেরোলো বাড়ি থেকে। রাহিন সামিয়াকে চোখের ইশারা করে আলাদা সরে আসতে বলল। সামিয়া নাজমিন আর আয়ুবকে ছেড়ে রাহিনের সাথে সামনে এগিয়ে গেল। আয়ুব কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ সন্ধ্যায় চলে যাচ্ছি। নাজমিন দাঁড়িয়ে পড়ল, মুখ ভেঙিয়ে বলল, ওমা, তাই নাকি? সত্যি? আপনি না বলে তো আমি জানতেই পারতাম না।
আয়ুব হালকা হাসলো। নাজমিন আবারও বলল, এসেছিলাম বিয়ের অনুষ্ঠানে, একবারে থাকার জন্য তো আসিনি, চলে তো একদিন যেতেনি। এটা আবার আলাদাভাবে বলার কি আছে? তোমার কষ্ট হবে না? চুপসে গেল নাজমিন। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার কেন কষ্ট হবে? সত্যি হবে না? না, হবে না। আমার দিকে তাকিয়ে বলো। তাকিয়ে বলার কি আছে? ঝগড়া করার সময় তো চোখে চোখ রেখে কথা বলো, তাহলে এখন এইটাও চোখে চোখ রেখে বলো। নাজমিন মাথা নিচু করে চুপ করে রইল। আয়ুব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ফ্রেন্ড সার্কেলের কোনো বন্ধুই বেশি হেয়ালি করে কথা বলতে পারে না। আমরা যা বলি ডিরেক্ট বলি। এতদিন তোমার সাথে ঝগড়া করতে করতে, তোমাকে জ্বালাতে জ্বালাতে, তোমার পেছনে লাগতে লাগতে তুমি আমার ব্যাড হ্যাবিট হয়ে উঠেছো ব্রাউন গার্ল। তোমার সাথে ঝগড়া না করে থাকা আমার পক্ষে সম্ভব না। নাজমিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়ুব বিলের মাঠে ফুটে থাকা একটা হলুদ রঙের ফুল ছিঁড়ে আংটির মতন করে বানিয়ে নাজমিনের সামনে হাঁটু মুড়ে বসে বলল, তোমার সাথে সারা জীবন এইভাবে ঝগড়া করতে চাই আমি নাজমিন। তুমি কি আমাদের এই ঝগড়াটাকে বৃদ্ধ বয়স পর্যন্ত টেনে নেওয়ার জন্য হলেও একান্ত আমার হবে? নাজমিন কিছুক্ষণ তাকিয়ে রইল আয়ুবের দিকে। কিছু না বলেই বাড়ির দিকে হাঁটা ধরল। আয়ুব ওভাবে বসে তাকিয়ে রইল নাজমিনের যাওয়ার পানে। মুখ ফুটে মৃদুস্বরে বলল, পালাট। নাজমিন হেঁটে চলে যাচ্ছে। আয়ুব আবারও বলল, পালাট। আয়ুব মাথা নিচু করে একবার সবুজ ঘাসের দিকে তাকালো। হতাশার নিঃশ্বাস ফেলে আবারও তাকালো নাজমিনের দিকে। কিছুটা সময় নিয়ে আবারও বলল, পালাট। পেছন ফিরে তাকালো না নাজমিন। আয়ুব দীর্ঘশ্বাস ফেলে সবুজ ঘাসের দিকে তাকিয়ে রইল। হঠাৎ চোখের সামনে কারো পা দেখতে পেয়ে মাথা তুলে তাকালো আয়ুব। নাজমিন হাত বাড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। আয়ুব তার বনফুল দিয়ে বানানো আংটিটা নাজমিনের হাতে পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। নাজমিন নিজের হাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, জীবনে যাই হয়ে যাক, আমাদের ঝগড়া কিন্তু বহাল থাকবে। আয়ুব হাসলো নাজমিনের কথা শুনে। তারপর দুজনে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল অনেকটা দূর। সামিয়া আর রাহিন পাশাপাশি বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। রাহিন নীরবতা ভেঙে বলল, পড়াশোনা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ঠিক মতো পড়াশোনা করবি আর নিজের খেয়াল রাখবি। রাস্তাঘাট কোনো ছেলে ডিস্টার্ব করলে আমাকে জানাবি। সামিয়া হেসে বলল, তোমাকে বলে কি লাভ? তুমি তো আজ চলে যাচ্ছ, তোমাকে বললেও তো তুমি কিছুই করতে পারবে না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তোর দায়িত্ব শুধু আমাকে জানানো। আমি কিছু করতে পারবো কি পারবো না সেটা আমি বুঝে নিব। আচ্ছা জানাবো। হ্যাঁ, তুই হলি আমাদের আমানত। তোকে একজন রিক্সাওয়ালা হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমাদের তো তোকে দেখে শুনে রাখতে হবে, তাই না? সামিয়া ভ্রু কুঁচকে তাকালো রাহিনের দিকে। অভিমানী সুরে বলল, ভাইয়া তুমিও যাও, তোমার সাথে আর কোনো কথাই নেই, থাকো তুমি। উঠে হাঁটা ধরলো সামিয়া। রাহিন ছুটল তার প্রেয়সীর পিছু পিছু। সন্ধ্যায় সুমুরা সকলে রেডি হয়ে ড্রয়িং রুমে আসলো। হাসি বেগম কাঁদছেন। সুমু তার মাকে জড়িয়ে ধরে অনবরত কেঁদে যাচ্ছে। আয়ুবরা একে একে সকলের থেকে বিদায় নিচ্ছে। রিফাত আর অজান্তা সকলের থেকে বিদায় নিয়ে আগেই বেরিয়ে পড়ল। রাইসা রাহিনকে জড়িয়ে ধরে কাঁদছে। শামীম সাহেব আর শাখাওয়াত সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছেন। শামীম সাহেবের চোখে পানি, তবুও তিনি নিজেকে শক্ত রেখেছেন। সুমু একে একে সকলের থেকে বিদায় নিয়ে শামীম সাহেবের কাছে গেল। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সামিয়া এসে জড়িয়ে ধরল বোনকে। এই ছোট্ট বোনটার সাথে তার কত খুনসুটি। আজ সব ছেড়ে চলে যেতে হবে। সুমুর আজ প্রচণ্ড কান্না পাচ্ছে। নিজের মা, বাবা, বোন, পুরো পরিবারকে ছেড়ে থাকার কথা ভাবলে তার কষ্ট হচ্ছে। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী তাকে যেতেই হবে। প্রতিটা মেয়েকে একদিন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। এরপর থেকে সুমু তার বাপের বাড়ির ভিটায় শুধুমাত্র অতিথি হয়ে আসবে। এই কথাটাই হয়তো একটা মেয়ের জন্য মেনে নেওয়াটা কষ্টের। সুমু কাঁদছে। হাসি বেগম মেয়ের কান্না সহ্য করতে না পেরে নিজের রুমে চলে গেলেন। সেহেরা সুমুর কাছে এসে বলল, সময় হয়ে গেছে সুমু, আমাদের এবার যেতে হবে। খান সাহেবের কথাগুলো আজ খুব নিষ্ঠুর শোনালো সুমুর কাছে। সুমু তার বাবা আর বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। শামীম সাহেব মেয়েকে বুঝিয়ে বললেন। সময় হয়ে গেছে বলে তাড়া দিলেন। শেহরাজ বারবার ঘড়িতে সময় চেক করছেন।
আয়ুবরা সব লাগেজ গাড়িতে তুলছে। মেয়েকে নিজের থেকে সরিয়ে শেহরাজকে নিয়ে সাইডে গেলেন। সুমু একে একে সকলের থেকে বিদায় নিল। শামীম সাহেবের সাথে কথা শেষ করে শেহরাজ সুমুকে তাড়া দিল। সকলে মিলে বাড়ির বাইরে বেরিয়ে আসলো। সুমু শাহরুখের সামনে গিয়ে দাঁড়ালো, কান্নাজড়িত গলায় বলল, আমি চলে যাচ্ছি ভাইয়া, তবে যাবার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই। শাহরুখ সুমুর কথা শোনার অপেক্ষায় রইল। সুমু একটু সময় নিয়ে বলল, দুনিয়াতে সত্যিকারের ভালোবাসা বড্ড অভাব ভাইয়া। খুব বেশি ভাগ্যবান আর ভাগ্যবতীরা সত্যিকারের ভালোবাসা পেয়ে থাকে। আজ তুমি বলতে পারবে না আমাকে যে ছোট ছোটর মতো থাকো, ছোট ছোটর মতো থাক, কারণ আজ আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে। তাই আজ আমি তোমাকে একটা কথাই বলবো, ফারিয়া তোমাকে বড্ড ভালোবাসে ভাইয়া। যদি কখনো পারো ওর ভালোবাসাকে যত্ন করে বুকে তুলে নিও, তবুও পায়ের ফেলো না ভাইয়া। মেয়েটা তোমাকে সত্যি অনেক ভালোবাসে, ওকে হারিও না ভাইয়া, রেখে দিও নিজের কাছে। সময় পেলে কখনো আমার কথাগুলো ভেবে দেখো। কথাগুলো বলে সুমু আবারও শামীম সাহেবের সামনে এসে বলল, আমি চলে যাচ্ছি আব্বু, হাতে আর সময় নেই। আম্মু কি আর একটাবার আমার সাথে দেখা করতে আসবে না? শামীম সাহেব মেয়ের মাথায় হাত রাখলেন, তবে মুখে কিছুই বললেন না। সুমু আশা ছেড়ে দিল। সে জানে তার আম্মু এখন কাঁদছে। মেয়ের বিদায় মুহূর্ত দেখার মতন ক্ষমতা তার মধ্যে আর নেই। সুমু গিয়ে দাঁড়ালো সামিয়া আর নাজমিনের সামনে। দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, বাড়ির সবাই খেয়াল রাখিস, মন দিয়ে পড়াশোনা করিস, আমি আসছি। সুমু আর দাঁড়ালো না, দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ল। সেরা সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। রাহিন গাড়ি স্টার্ট দিল। শেখ বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল দুটো গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সুমু আর পেছন ফিরে তাকালো না। একের পর এক টিস্যু পেপার দিয়ে চোখের জল আর নাকের জল মুছছে সে। শেহরাজ বসে বসে ফোনে স্ক্রল করছে। হঠাৎ ফোনের মধ্যে কিছু একটা দেখে সুমুর কান্না থামানোর জন্য শেহরাজ বলল, সুইটহার্ট, তোমাকে একটা প্রশ্ন করি। আমি জানি তুমি উত্তর দিতে পারবে না, তবুও করি। সুমু কোনো কথাই বলল না। সে নাকের পানি চোখের পানি মুছতে ব্যস্ত। শেহরাজ একবার সুমুর মুখটা ভালো করে পরোক্ষ করে বলল, সুইটহার্ট, বলো তো, হোয়াই টমেটো ইজ টমাটার বাট পটেটো ইজ নট পটাটার অ্যান্ড পটেটো ইজ আলু বাট টমেটো ইজ নট তালু? হোয়াই সুইটহার্ট? সুমু চোখের জল মোছা বাদ দিয়ে শেহরাজের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সুমুকে তাকিয়ে থাকতে দেখে শেহরাজ ভ্রু নাচালো। সুমু কান্না জড়ানো গলায় বলল, আমার কষ্ট হচ্ছে, আর আপনি সোশ্যাল মিডিয়া থেকে উল্টাপাল্টা প্রশ্ন দেখে সেগুলোর উত্তর আমার কাছে জানতে চাইছেন। বাহ, ভালোই। গাড়ির মধ্যে সকলে হেসে উঠল। রাহিন একটা মিউজিক ছেড়ে বলল, কোনো কান্নাকাটি চলবে না। জীবনের প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, ব্যাপারটা উপভোগ কর, কাঁদলে তোকে রেখে চলে যাব। সমু চুপচাপ বসে রইল। রাহিনরা মিউজিকের সাথে সাথে গলা মিলিয়ে গান ধরল। পুরো 5 ঘন্টা ফ্লাইট জার্নির পর সুমুরা এসে নামলো ওমান মাস্কাট শহরের বিমানবন্দরে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই দৌড়ে এসে শেহরাজকে জড়িয়ে ধরল রিয়াজ। শাহরুখও এগিয়ে এসে ভাইদের জড়িয়ে ধরল। সুমু চুপচাপ দাঁড়িয়ে দেখছে ভাইদের এই ভালোবাসার মুহূর্ত। রিয়াজকে পেয়ে আয়ুবরা রিয়াজের সাথে দুষ্টুমি করতে লাগলো। হঠাৎ রিয়াজের চোখ গেল সুমুর দিকে। রিয়াজ শেহরাজের হাত ধরে টান মারল। শেহরাজ একটু ঝুঁকতেই রিয়াজ গলার স্বর নিচু করে বলল, এই কিউট অ্যান্ড বিউটিফুল গালটা কে ভাইয়া? শেহরাজ ঠোঁট বাঁকিয়ে হাসল। রিয়াজের মাথায় একটা গাঁটটা মেরে বলল, নজর মত লাগা, ভাবি হ্যাঁ তেরা। রিয়াজ চোখ বড় করে একবার তাকালো সুমুর দিকে, তো একবার তাকালো শেহরাজের দিকে। জোরে চেঁচিয়ে বলল, হোয়াট, मैं यकीन नहीं कर सकती। কার বউ এই সুন্দর মেয়েটা? আমার তো বিডিতে রহিন ভাইদের বাসায় গিয়েছিলে বিয়ের অনুষ্ঠানে, তাহলে কে কার বউকে নিয়ে পালিয়ে আসলে? আয়ুব ভ্রুকুচকে বলল, কে কার বউ নিয়ে পালিয়ে এসেছি মানে? আমাদের ফ্রেন্ডস গ্রুপে সেকেন্ড হ্যান্ড জিনিস চলে না, সেটা তুই জানিস না রিয়াজ? জানি, তাহলে কে বিয়ে করলো, বউটা কার? সারবাজ এসে রিয়াজকে কোলে তুলে বলল, বউটা ইশকের। রিয়াজ কোলের মধ্যে মাথা ঘুরে পড়ে যাবার মতন অ্যাক্টিং করে বলল, ভাইয়া বিয়ে করেছে? সেটা আমাকে বিশ্বাস করতে হবে? ইম্পসিবল। শেহরাজ এসে রিয়াজের কান মুচড়ে ধরে বলল, বেশি পেকেছিস তাই না? বিশ্বাস কেন হয় না তোর? ওইটা সত্যি তোর ভাবি? রিয়াজ চেঁচিয়ে বলল, কান ছাড়ো ভাইয়া, লাগছে।
শেহরাজ কান ছেড়ে দিয়ে সুমুর পাশে গিয়ে দাঁড়ালো। শাহরুখ এসে সুমুকে সালাম দিল। সুমু আলতো হেসে সালামের উত্তর দিল। শাহরুখ আলতো হেসে বলল, মাশাল্লাহ, মেড ফর ইচ আদার ভাবিজি। শেহরাজকে একটু সাইডে নিয়ে দুষ্টু হেসে বলল, তা ভাইয়া, সকালে বড় বাবাকে কল করে কি এই সারপ্রাইজের জন্যই নিউ মেম্বার ওয়েলকাম ব্যবস্থা করে রাখতে বলেছিলে? হ্যাঁ করেছিস, সব কিছু ঠিকঠাকভাবে। যদি আমার বউয়ের ওয়েলকাম ঠিকঠাকভাবে না হয় তাহলে তোদের কপালে বিয়ে নেই। আর বিয়ে থাকলেও বিয়ের প্রথম 1 মাস তোদের বউ ছাড়া বাসার বাহিরে কাটাতে হবে। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি বড় বাবা আর রিয়াজ মিলে সব ব্যবস্থা করে রেখে এসেছি। রিয়াজ সারবাজের কোল থেকে নেমে সুমুর কাছে গেল। সুমুকে পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করে বলল, ভাবিজি, আপনি দেখতে এত সুন্দর, তাহলে আপনার চয়েস এত খারাপ কেন? এই রাগী গম্ভীর বাজে দেখতে ছেলেটাকে তো কোনো মেয়ে পছন্দ করে না। আপনি ডিরেক্ট বিয়ে করে ফেললেন, আমি বুঝতে পেরেছি। ভাতিজি, এই আমার ভাইয়া এই বদমাশ বন্ধুগুলো মিলে আপনাকে জোর করে আমার ভাইয়ার সাথে বিয়ে করে দিয়েছে। এমনিতেই আমার ভাইয়ার কপালে মেয়ে জুটতোই না, তাই ওরা আপনাকে জোর করে বিয়ে করে দিয়েছে। শেহরাজ রিয়াজের কথাগুলো শুনে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল। তেরি তো। দৌড় মারল রিয়াজ। শেহরাজও ছুটল রিয়াজের পিছু পিছু। সকলে হেসে উঠল ওদের কাণ্ড দেখে। রিয়াজ দৌড়ে এসে সুমুর পেছনে গিয়ে লুকালো। শেহরাজ ভ্রু কুঁচকে বলল, আমার বউকে ছাড় রিয়াজ, ওকে ধরেছিস কেন? রিয়াজ ইচ্ছে করে সুমুকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শেহরাজকে জিভ বের করে ভেঙালো। শেহরাজ এগিয়ে আসতেই সুমু বলল, কি করছেন আপনি? রিয়াজের সাথে সাথে আপনিও কি বাচ্চা হয়ে গেলেন? শেহরাজ রিয়াজকে টেনে সরিয়ে বলল, তুমি আমার বউ, দেবরের পক্ষ না নিয়ে আমার পক্ষে কথা বলো। আর রইল এই অ্যাটম বোমাটার কথা, এটা বড্ড পাকা জিনিস, তুমি এটার থেকে দূরে থাকবা বউ। সুমু শেহরাজের থেকে রিয়াজকে ছাড়িয়ে নিয়ে বলল, ওকে আমি আগে থেকেই চিনি, বুঝেছেন? আর এইটা আমার ছোট ভাই, আর দূরে ওর থেকে না, দূরে আপনার থেকে থাকা উচিত। রিয়াজ সুমুর কথা শুনে আলতো এসে শেহরাজের দিকে তাকিয়ে চোখ মারল। মাথাটা একটু ঝুঁকিয়ে 2 হাত দিয়ে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে মাথা তুলে শেহরাজের দিকে তাকিয়ে বলল, अगर किसी लड़की को पटाना चाहता हो तो मुझसे सीखो। কথাগুলো বলে শার্টের ওপর ঝুলিয়ে রাখা সানগ্লাসটা চোখে পড়ে নিয়ে সুমুর দিকে তাকিয়ে আবারও বলল, भातीजी लेट्स गो। সুমুর হাত ধরে হাঁটা ধরল রিয়াজ। কিছুদূর যেতেই শেহরাজের ডাক শুনে দাঁড়িয়ে পড়ল। শেহরাজ এসে বলল, অনেক দুষ্টুমি হয়েছে, চলো একটা ভিডিও বানাবো। রিয়াজ ভাব নিয়ে বলল, হ্যাঁ জানি, আমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে ভিডিও করা, সেলফি নেওয়া শুধু মেয়েরাই না, ছেলেরাও পাগল। শেহরাজ কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল, তুই থামবি রিয়াজ, নাকি আমি স্পেশাল ডোজ দিয়ে থামাবো? রিয়াজ নির্ভয়ে বলল, থাক, একটা ভিডিও বানানোর জন্য স্পেশাল কিছু দিতে হবে না। এইরকম ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আমি আমার ফ্যানদের এমনিতেই দিয়ে থাকি, আজও দেব। তবে ক্যামেরাটা যদি আমার পাশে দাঁড়িয়ে থাকা বিউটিফুল গার্লটি ধরে। শেহরাজ আর কথা বাড়ালো না তার এই বদমাশ ভাইয়ের সাথে। পকেট থেকে ফোন বের করে সুমুর হাতে দিল। সুমু 4 ভাইয়ের একটা সুন্দর ভিডিও করে দিল। শেহরাজ সারবাজকে দিয়ে নিজের আরও কিছু ভিডিও করে নিল। তারপর সকলে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় সময় রাত 2টো। শেহরাজের গাড়ি এসে পৌঁছালো খান মেনশনের গেটের সামনে। দারোয়ান গেট খুলে দিতেই শেহরাজের গাড়ি বাড়ির সামনে এসে থামল। আইবরা যার যার বাড়ি চলে গেছে। শেহরাজ গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সুমুর দিকে হাত বাড়ালো। সুমু শেহরাজের হাত ধরে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। শেহরাজদের বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি। বাড়ির ডান পাশে একটি সুইমিং পুল। সুইমিং পুলের পানির মধ্যে আন্ডার ওয়াটার লাইটিং করা, যার ফলে সুইমিং পুলের পানি কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ বর্ণ ধারণ করছে। বাড়িটির বাঁ পাশে বিশাল বড় গার্ডেন। পুরো গার্ডেন কৃত্রিম আলোয় আলোকিত। বাড়িটির ফ্রন্ট ইয়ার্ড ল্যান্ডস্কেপ লাইটিং আর বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে ডিজাইন করা। সুমু চোখ বুলিয়ে সবটা পরোক্ষ করলো। শেহরাজ সুমুর হাত ধরে সামনে এগিয়ে গেল। রিয়াজ, আরবাজ আর শাহরুখ শেহরাজদের আগে বাড়ি ভেতরে ঢুকলো। সারবাজ গেল গাড়ি গ্যারেজে রেখে আসতে। শেহরাজ সুমুর হাত ধরে বাড়ির ভেতরে পা রাখতেই
রিয়াজ আর শাহরুখ তাজা লাল গোলাপ দিয়ে তাদের নতুন ভাবিকে স্বাগত জানালো। ওদের দুজনের চেঁচামেচিতে খানবাড়ির প্রতিটি কোনায় কোনায় আলো জ্বলে উঠল। বাড়ির সকলে হন্তদন্ত হয়ে ছুটে এলো ড্রয়িং রুমে। ঝড় আসার পূর্ব মুহূর্তে প্রকৃতি যেমন থমকে যায়, আজ এই রাতের শেষ প্রহরে খান মেনশনের পরিবেশ ঠিক তেমনভাবেই থমকে গেছে। শেহরাজ সুমুর হাত ধরে খান মেনশনের সদর দরজায় দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরের প্রতিটা মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। শেহরাজের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। অনন্যা খাতুন ছেলের কাছে এসে প্রশ্ন করলেন, এই মেয়েটা কে? শেহরাজ সোজাসুজি জবাব দিল, মিসেস শেহরাজ খান, তোমার আদরের বড় ছেলের বউ। ভ্রু কুচকালেন অনন্যা খাতুন। বউ মানে? তুমি কি পাগল হয়ে গেছো বেটা? এই মেয়েটা তোমার বউ কি করে হয়? যেভাবে বাকি সব ছেলেদের হয়, বিয়ে করে। কবে বিয়ে করেছো তুমি? এখন রাত 12টা পার হয়ে গেছে, তার মানে 21 দিন। এই বিয়ে আমি মানি না শেহরাজ। এই মেয়েটাকে যেখান থেকে এনেছো সেখানে রেখে আসার ব্যবস্থা করো। সরি মম, তোমার মানা না মানাতে আমার কিছু যায় আসে না। এমন সময় রোজা দৌড়ে এলো অনন্যা খাতুনের কাছে। অনন্যা খাতুনকে জড়িয়ে ধরে কেঁদে বলল, তোমার ছেলে এসব কি বলছে বৌমনি? ও বিয়ে করেছে মানে? ও গাইয়া আলকালচার আনরোমান্টিক মেয়েকে আমার ছেলের বউ কিভাবে হয়? ইস, কে তো আমার ফুপুমনি? শেহরাজ বিরক্ত হয়ে রোজার এক ধমক মারল। শাহবাজ খানের উদ্দেশ্যে বলল, ড্যাড, তোমার না বলেছিলাম আমি কোনো ঝামেলাকে চোখের সামনে দেখতে চাই না। অনন্যা খাতুন স্বামীর দিকে তাকালেন। শাহবাজ সাহেব একবার বউয়ের দিকে তো একবার ছেলের দিকে তাকালেন। যে ছেলের জন্য এত কিছু করলেন, সেই ছেলে এখন তাকে বিপদে ফেলে দিচ্ছে। অনন্যা বেগম রোজাকে ছেড়ে শাহবাজ সাহেবের কাছে গিয়ে দাঁড়ালেন। স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুমি এই সব কিছু জানতে? রোজা মেঝের ওপর বসে কাঁদতে লাগলো। সুমুর খুব খারাপ লাগলো। হাত দিয়ে তুলতে গেলেই শেহরাজ আটকালো সুমুকে। শাহবাজ সাহেব চুপ করে দাঁড়িয়ে রইলেন। অনন্যা খাতুন গর্জে উঠে বলল, তোমরা বাপ ছেলে কান খুলে আমার কথা শুনে রাখো। আমি মরে গেলেও এই মেয়েকে কোনো দিনও মেনে নেব না। তোমার ছেলেকে বলো ওই মেয়েকে তার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে। আমি রোজাকেই আমার ছেলের বউ করব। ছেলের বউকে আমার পছন্দ হয়েছে, আমি কেন বলবো বাড়ির বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে? রিয়াজ বিরক্ত হয়ে বলল, ভাইয়া তো রোজ আপুকে ভালোবাসে না, ভাইয়া ভাবিজিকে ভালোবাসে, আর তাই ভাবিজিকে বিয়ে করেছে। অনন্যা খাতুন ধমক মারল রিয়াজকে। উচ্চ স্বরে বলল, চুপ করো বেয়াদব ছেলে। ছোটর মতো থাকো। বড়দের মাঝে কথা বলার সাহস কিভাবে হয় তোমার? আমরা তো আমাকে তোমাদের প্রয়োজন অনুযায়ী বড় বানাও। এখন একটা ভুল করলে বলবে রিয়াজ এত বড় হয়েছো, তবু তোমার মাথায় কোনো বুদ্ধি হয়নি। কিন্তু যখন কোনো উচিত কথা বলি তখন আমি তোমাদের কাছে ছোট হয়ে যাই। অনন্যা খাতুন আবারও ধমক মারল ছেলেকে। আরবাজ রিয়াজকে চুপ করতে বলল। শেহরাজ রাগী স্বরে বলল, বন্ধ করো এসব, আমি আর আমার বউ অনেক টায়ার্ড, প্লিজ আমাদের রুমে যেতে দাও। রোজা উঠে দাঁড়ালো, কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাদের সাথে প্র্যাঙ্ক করছো তাই না? এসকে এসকে আই লাভ ইউ। বিশ্বাস করো, তুমি যেমন মেয়ে পছন্দ করো, আজ এই মুহূর্তে থেকে আমি ঠিক তেমনটা হয়ে যাব। তবু প্লিজ একবার বলো এইসব তোমার প্ল্যান। কথাগুলো বলে রোজা শেহরাজকে ছুতে যেতেই সুমু এসে সামনে দাঁড়ালো। চোখ রাঙিয়ে বলল, আপনার কষ্টটা আমি ফিল করতে পারছি। আমি জানি আপনার কতটা কষ্ট হচ্ছে। আপনার কান্না দেখে আমারও খারাপ লাগছে, কিন্তু তাই বলে কান্না করতে করতে আপনি আমার খান সাহেবের দিকে হাত বাড়াবেন, সরি, এটা আমি কখনোই মেনে নিব না। ভুলেও তাকে টাচ করার চেষ্টা করবেন না। কথা দূরে থেকে বলুন, উনি আমার ভালোবাসা। ওনাকে টাচ করার দুঃসাহস দেখালে আপনার হাত আমি ভেঙে রেখে দিব। আমার খান সাহেবকে ছোঁয়ার চেষ্টা করলে আমার হাতের স্পেশাল ছোঁয়া আপনার শরীরে পড়তে পারে। কি যেন বললেন? গ্রামের আনকালচার আনস্মার্ট গাইয়া ভূত। হ্যাঁ, ঠিক বলেছেন। তবে কি জানেন, গ্রামের মেয়েদের শরীর আপনাদের মতো শহরের বড়লোক বাবার আদুরে দুলাদলিদের মতো
তুলে নরম হয় না। গ্রামের মেয়েদের হাত শক্ত, তাই আমার হাতও শক্ত। আমার হাতের স্পেশাল ছোঁয়া আপনার এই নরম শরীরে পড়লে আপনার সহ্য নাও হতে পারে। অনন্যা খাতুন তেড়ে এলো সুমুর কাছে। সুমুর হাত ধরে বাড়ি থেকে বের করতে গিয়ে শেহরাজ অনন্যা বেগমের হাত ধরল। অগ্নিদৃষ্টি নিয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল,